প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আক্তার হাবিব সবাইকে স্বাগত জানাচ্ছি সোনারগাঁ নিউজ 24.com এর সাপ্তাহিক আয়োজন আলাপন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁয়ের সমসাময়িক বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। আজকে আমাদের আলাপনের অতিথি সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। ইকবাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। স্বাগতম নিউজ সোনারগাঁ 24.com আলাপন অনুষ্ঠানের আয়োজকদেরকে। এই আলাপন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইতিমধ্যেই অনেক মানুষের আলাপ শুনেছি এবং এর মাধ্যমে সোনারগাঁয়ের সমস্যাগুলি তুলে ধরা হবে আমি আশা করি, এবং এগুলি সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবস্থা গ্রহণ করবেন। কিছুদিন আগে সম্মেলনের মাধ্যমে আপনি জাতীয় পার্টিতে সাধারণ সম্পাদক হয়েছেন। আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ সোনারগাঁ নিউজ সোনারগাঁ 24.com-কেও। ইকবাল ভাই, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জেনে থাকবেন যে সাধারণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তা আপনি সাধারণ সম্পাদক হওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি কিন্তু সোনারগাঁ জাতীয় পার্টিতে দীর্ঘদিন একটা অগোছালো ভাব ছিল, অর্থাৎ কমিটি তেমন ছিল না, কিন্তু আপনি সাধারণ সম্পাদক হয়েছেন, পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, আপনাদের বিভিন্ন ইয়েতে দেখছি। এই সাংগঠনিক কার্যক্রম আপনারা কিভাবে গোছাচ্ছেন একটু বলবেন জাতীয় পার্টি? আসলে জাতীয় পার্টিতে এসে আমি অনেক সুযোগ পাইতেছি সাংগঠনিক কার্যক্রম করার জন্য। কারণ আপনারা জানেন আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলাম, দীর্ঘদিন ছাত্রলীগে ছিলাম, এবং ছাত্র রাজনীতির শেষে সোনারগাঁয়ে আমাদের আর কোনো রাজনীতির পজিশন ছিল না। কারণ এক এক সময় এক একজনের নেতৃত্ব পায় এবং এক এক সময় একটা লবিং পক্ষে বিপক্ষে চলে যায়, এবং সেই কারণে আমি জাতীয় পার্টিটাকে নিরাপদ মনে করছি। যেহেতু আমি রাজনীতি করি, আমার রাজনীতি করতে হবে, এবং জাতীয় পার্টিতে এসে আমি নিজেকে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ মনে করছি। না, এটা কি তাহলে আমরা এইভাবে বলতে পারি কি যে আপনি আওয়ামী লীগের সুবিধা করতে না পেরে জাতীয় পার্টিতে এসেছেন, নাকি আপনি যে সামাজিক কার্যক্রম বিভিন্ন কার্য মাঠে অ্যাক্টিভ ছিলেন সেই কাজের ধারাবাহিকতার জন্য আপনি আসলে এই জাতীয় পার্টিতে এসেছেন? আসলে এখন সরকার পার্টি আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, এবং যারা অন্যান্য পার্টি তারাও কিন্তু এখন আওয়ামী লীগের নাম লেখাচ্ছে সুবিধা নেওয়ার জন্য। আর আমি সরকার পার্টি থেকে দূরে চলে গেছি, যা এখানে সুবিধার কোনো প্রশ্ন আসে না। কারণ আমরা যেভাবে চলাফেরা করি রাজনীতিতে, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, গরিবের পাশে থাকি। এখানে আমাদের সুবিধা চাওয়ার কোনো কিছু নাই। মানে সরকারি দল থেকে আপনি বিরোধী দলে গেছেন? জি জি জি। সেটা কিসের জন্য গেলেন? এই যে আগেই তো বলেছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিস্থিতি সোনারগাঁয়ে এখন একজন বলে আমি সভাপতি, আরেকজন বলে আমি সভাপতি, এবং তাদের মধ্যে উত্তপ্ততার সৃষ্টি হয়, এবং এর থেকে নিরাপদে সরে আসার জন্য আমি আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে গেছি। আপনার নেতৃত্বে জাতীয় পার্টি সোনারগাঁয়ে কতটা সংগঠিত হচ্ছে? কতটা সংগঠিত হচ্ছে সেটা মূল্যায়ন করবেন আপনারা সাংবাদিকরা, সাধারণ মানুষ। তবে আমি আগেই বলেছি যে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি জাতীয় পার্টিতে আসার পর সোনারগাঁয়ে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না। যতটুকু ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য উনি ওনার নিজস্ব ক্যারিশমায় উনি পার্টিটাকে ধরে রেখেছেন, এবং উনি আমাদেরকে যখন এই দায়িত্ব দিলেন এই সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে, আমরা দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন যে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা সম্মেলন করছি, এবং পৌরসভায় যে সম্মেলনগুলি করেছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ওই সম্মেলনে কিন্তু আমরা এই অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো এই পদবীর জন্য কম্পিটিশন হয়েছে, এবং ভোটে আমরা নির্বাচিত করে সভাপতি সেক্রেটারি তৈরি করেছি। এখনও পৌরসভায় একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডে আমরা ঘোষণা দিতে পারতেছি না যে 3-4জন প্রার্থী আছে বলে কারে রেখে আমরা কাকে দেবো, কাকে মূল্যায়ন করব, মানে এরকম পর্যায়ে, এবং যথেষ্ট সাড়া পেয়েছি মানুষের। আর আমরা রাজনীতিটা আমাদের শর্তই হচ্ছে আমরা রাজনীতিটা করব মানুষের কল্যাণে, মানুষের বিপদে পাশে থাকার জন্য। আর আপনি দায়িত্ব নেওয়ার পরপরই সোনারগাঁতে পৌরসভা নির্বাচন নিয়ে মোটামুটি রাজনীতিতে বেশ আপনারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন, কোনো ব্যাক পেতে হচ্ছে কিনা? এটা আসলে আমরা যে পৌরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে কমিটিগুলি করতেছি, এটা আমাদের একটা প্রধান উদ্দেশ্যই পৌরসভা রাজনীতি। কারণ পৌরসভা রাজনীতিতে সবাই চায় যার যার মনের প্রার্থী, যার যার পছন্দের প্রার্থী মেয়র নির্বাচিত হোক। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি আমাদের মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী, ওনাকে
ওনার জন্য এই জাতীয় পার্টির কর্মীরা, পৌরসভার কর্মীরা ওনাকে বলেছে যে ভাবিকে প্রার্থী করার জন্য। তখন উনি বলল যে আসলে প্রার্থী কেউ হবে সেটা পরে তোমরা দল ঘুষাও, কারণ হচ্ছে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হতে হবে। এবং সেই কারণেই কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ডে জাতীয় পার্টির আমরা কর্মী তৈরি করেছি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী তৈরি করেছি, জাতীয় মহিলা পার্টির কর্মী তৈরি করেছি, এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সম্মেলনের মাধ্যমে এই সংগঠনগুলিকে সংগঠিত করেছি। অন্যান্য রাজনৈতিক দল যেখানে তারা ব্যস্ত আছে মনোনয়ন নিয়ে, যে নৌকা পাবে বা ধানের শীষ পাবে, তখন তারা আইসা নামবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। ইকবাল ভাই, কথা অনুযায়ী যদি বলি যে আপনি বলছেন যে আপনার ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের জাতীয় পার্টির নতুন কর্মী তৈরি হচ্ছে, জনসমর্থন বাড়ছে, কিন্তু আপনারা পৌরসভাতে আমরা দেখলাম যে দালিয়া লিয়াকতকে যাকে প্রার্থী করা হয়েছে তাকে নাগরিক কমিটি থেকে প্রার্থী করা হয়েছে। এটা আসলে কোনো রাজনৈতিক কৌশল কিনা, জাতীয় পার্টির প্রার্থী না হয়ে নাগরিক কমিটির প্রার্থী কেন? এটা অবশ্যই কৌশল, কারণ হচ্ছে সরকার আওয়ামী লীগে সরকারের সহযোগী কিন্তু মহাজোট জাতীয় পার্টি। এখানে যখন নৌকার প্রতিপক্ষ লাঙ্গল হয়ে যাবে তখন কিন্তু এটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। আর যদি পৌরসভার নাগরিকরা সব দল নির্বিশেষে মিলেও একজনকে প্রার্থী করে, তখন কিন্তু এটা না সাংঘর্ষিক থাকে না, তখন সেটা প্রতিদ্বন্দ্বী যে কার যোগ্যতা আছে, কে জনপ্রিয়, সে নির্বাচিত হয়ে আসবে। কিন্তু এই যে নাগরিক কমিটিকে নিয়েও আমরা দেখছি নানান আলোচনার সমালোচনা হচ্ছে, এবং দু একজন সদস্য নাগরিক কমিটিতে যাদেরকে রাখা হয়েছিল তারাও কিন্তু বলছে যে তারা এই কমিটির সঙ্গে নাকি বিশেষ করে একটি পোস্টার নিয়ে কথা হচ্ছে। সে বিষয়ে আপনি অবশ্যই অবগত আছেন। বাহুল হক সাহেব, সাবেক এমপি, তিনিও কিন্তু বিভিন্ন কথা বলেছেন। এই বিষয়ে আপনাদের দলের বক্তব্য কি? বাহুল হক সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক। উনি আসলে রাজনীতি থেকে, আমিও ওনার সাথে অনেকদিন রাজনীতি করেছি, উনি রাজনীতি থেকে 2008 সালের পর থেকে ওনাকে আমরা রাজনৈতিকভাবে দেখি না, সুশীল সমাজ হিসাবে ওনাকে আমরা বিবেচিত করি। ওনাকে যখন আমরা প্রস্তাব করেছি নাগরিক কমিটির উপদেষ্টা থাকার, তখন কিন্তু এটা উনি গ্রহণ করেছেন, মোবাইলের সানন্দে গ্রহণ করেছেন। এখন কেন, কি কৌশলে, কি কারণে উনি এটা অস্বীকার করেছেন বা বলতেছেন আমি কাউকে সাপোর্ট দিইনি, সেটা আমাদের বোধগম্য না। তারপরে কিন্তু তিনি একটা কথা বলেছেন যে আমাকে যদি কেউ সম্মানিত করে, আমি তো ওই সম্মানকে সরাসরি কিন্তু উনি না করে নাই, সমর্থন দিয়ে গেছেন। কিন্তু একটি প্রশ্ন যেটা আসছে যে নাগরিক কমিটি হয় সাধারণত হয়তো কোনো দল মত নির্বিশেষ, মানে দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে, সুশীল সমাজ আমরা যাদেরকে বলি, তো সেই ক্ষেত্রে কি এই নাগরিক কমিটি কি দল নিরপেক্ষ লোকদেরকে দিয়ে করা হয়েছে কিনা? সুশীল সমাজ বলতে কি বোঝায়? সুশীল সমাজ বলতে আমরা খুঁজি রমনা সোনারগাঁয়ে সুশীল সমাজ পৌরসভায় আমরা দল মত নির্বিশেষে যারা সমাজের অ্যালাইড পার্সন, তাদের সবারই দল আছে, সবারই দলীয় পরিচয় আছে, কেউ বলছে দলীয় পরিচয় নাই, এবং যারা অ্যালাইড পার্সন তাদেরকে সকলকে নিয়ে আমরা নাগরিক কমিটি গঠন করেছি। এবং এখানে আপনি দেখবেন যে চিকিৎসক, শিক্ষক, ছাত্র সবাই আছে এখানে। সোনারগাঁর পৌরসভার একজন জনপ্রিয় মেয়র ছিলেন সাদেক সাহেব, তিনি আপনাদের সঙ্গে আপনাদের প্রার্থীকে সমর্থন দিয়েছে। তিনি, আমরা জানি, এই নাগরিক কমিটি তিনিই গঠন করেছিলেন। এখন এটা কি ওনার উদ্যোগে নাকি জাতীয় পার্টি অথবা আপনাদের এমপি সাহেবের উদ্যোগে হয়েছে? এটা সোনারগাঁয়ের নাগরিকদের উদ্দেশ্যে নাগরিকরা এই কমিটিটা গঠন করেছে। এখানে সাদিকুর রহমান সাহেবের ভূমিকা আছে, সাবেক মেয়র আলহাজ সাইদুর রহমান সাহেবেরও ভূমিকা আছে, যথেষ্ট ভূমিকা আছে, এবং তাদের কারণেই এই নাগরিক কমিটিটা গঠন করা সম্ভব হয়েছে। ইকবাল ভাই, সম্প্রতি যে সোনারগাঁয়ের রাজনীতি আমাদের অনেকদিন পর একটি উত্তাপ ছড়াচ্ছে একটি ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। একটি উন্নয়ন কাজের ভিত্তিফলক নিয়ে তারা একটি নাম ফলক ভাঙা নিয়ে অভিযোগের তীর আসছে এমপি লিয়াকত হোসেন খোকার দিকে, তিনি জাতীয় পার্টির এমপি। তো সেই বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের যেহেতু সোনারগাঁ পৌরসভার নির্বাচন আসন্ন, এবং নির্বাচন আসলে আপনারা দেখবেন যে এরকম অনেক রকমের ষড়যন্ত্র হয়, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য অপপ্রচার করে। বিগত দিনও এগুলি হয়েছে এবং এবারও এটা ভিন্ন রূপে হচ্ছে। আমার বক্তব্য এখানে হচ্ছে যে এই যে পৌরসভা নির্বাচন হলে আপনারা সবাই একটা আগ্রাসনের মতো বাইরে থেকে এসে একটা চাপ সৃষ্টি করেন আমাদের নিরীহ পৌরবাসীর উপর। আপনারা পৌরসভা হওয়ার পর, এই গত নির্বাচনের পরে পৌরসভায় যে রাস্তাঘাটগুলো 7 নং, 8 নং, 9 নং, 4 নং, তারপরে আমাদের 5 নং ওয়ার্ডে কিছু হয়েছে, কিছু হয় নাই, এই কাজগুলো হয় নাই। আপনারা কি ভূমিকা রেখেছেন? আপনাদের একজনেরও তো দেখলাম না একটা বিবৃতি দিতে যে আজকে এই 9 নং ওয়ার্ডের ভট্টপুর থেকে এই 16 পাড়া হইয়া এই
পৌরসভা পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি আজকে 20 বছর যাবৎ এই রাস্তাটার মধ্যে 2 টাকা খরচ করা হয় নাই, একটা রিপেয়ার পর্যন্ত করা হয় না। মানুষ অনেক অনেক কষ্ট করছে এবং এটারে আমরা বলি যে এটা পৌরসভার অভিশাপ। তখন তো আমরা কোনো নেতাকে মাঠে নামতে দেখি নাই, একটা আন্দোলন করতে দেখি নাই, যেখানে মেয়র বারবার হচ্ছে এক এলাকার, একটা বিশেষ এলাকার, এবং সেই এলাকায় আপনারা যে দেখবেন কত তিলুপ্তমান নগরী হয়ে গেছে। তারা এই যেখানে ইরিক্ষেত ছিল সেখানে তারা রাস্তা করে ফেলেছে, রাস্তা ব্লক বিষয়ে রাস্তার কাজ করেছে। তখন তো আমরা কোনো নেতারা দেখি না। নেতারা আসে যখন নির্বাচন আসে, নির্বাচনের সময়, এই করোনাকালীন সময়ে কোনো নেতাগো আমরা দেখি নাই যে এই করোনা গরিব মানুষের পাশে দাঁড়াতে। আমরা দাঁড়াইছি, আমাদের সংসদ সদস্য দাঁড়াইছে, ঘরে ঘরে গেছে, জীবন বাজি রেখে ঘরে ঘরে খাবার পৌঁছাইছে। উনি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে উনি খাবার পৌঁছাইছে, উনি হটলাইনের মাধ্যমে খাবার পৌঁছাইছে। যেমন ফোন দিছে যে একজন মানুষ সে সরাসরি চাইতে বা তারা দিতে লজ্জা বোধ করে, তখন আমরা তাদেরকে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছাইছি এবং আমি নিজেও সেখানে জড়িত ছিলাম। হ্যাঁ, আমরাও দেখেছি আপনাদের কার্যক্রম, সেই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু নির্বাচনের প্রসঙ্গ যেহেতু আসছে, আপনাদের প্রার্থী ডালিয়া লিয়াকতকে নিয়ে আপনাদের প্রতিপক্ষরা অনেকেই নানান কথা বলছে। প্রবাসী প্রার্থী বলে একটা কথা উঠছে এতে। আপনি নিজে একজন পৌরসভার নাগরিক, পৌরসভার ভোটার, এবং আপনার পরিবারও একজন ক্যান্ডিডেট রয়েছে। তিনি গতবারও নৌকা প্রতীক নিয়ে রয়েছেন, এবারও তিনি মাঠে আছেন। তো সেই বিষয়ে একজন প্রবাসী যে প্রার্থী বলা হচ্ছে, এটা আসলে কতটা যৌক্তিক অথবা কতটা সঠিক? আজকে দেখেন, উনি শোনার আগে পৌরসভার ভোটার হয়েছেন। যখন একটা ভোটার হওয়া মানে নাগরিক অধিকার। আমার একজন প্রার্থী ভোটার হয়ে তারপর সে নির্বাচন করতেছে, তাকে তো আমরা প্রবাসী বলতে পারি না। আর গতকাল যে বক্তব্য দেওয়া হয়েছে যে সোনারগাঁ মহিলা কলেজের উনি গভর্নিং বডির সভাপতি, উনি মহিলা কলেজের বেতন কমায় না, এইখানে এসে জিআরের বেতন কমাইতে আসছে। এর মাইন্ডটা কি? মহিলা কলেজের আমি একজন দাতা সদস্য। সোনারগাঁ মহিলা কলেজের কোনো সরকার তাদেরকে, যারা গরিব তাদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে, বৃত্তি দেয়, তাদের ফর্ম ফিল আপ ফ্রি করা হয়। এরপরে যারা গরিব আমাদের কাছে যারা আসে, আমরা কিন্তু পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিই। কেউ বলতে পারবো না যে টাকার অভাবে পরীক্ষা দিতে পারে নাই। তো এখানে তো এটা রাজনৈতিক ওই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর সোনারগাঁ জিআরে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি খুবই নিন্দনীয় ঘটনা। যে শ্রদ্ধেয় জনাব আনোয়ার হোসেন সাহেব উনি জেলা আওয়ামী লীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, সবাই ওনাকে শ্রদ্ধা করেন। ওনার নামে যে নেম প্লেট করা হয়েছে, উনি বরাদ্দ করেছেন, এই নেম প্লেটটা যে ভেঙে থাকুক এর তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ঘৃণা করি, ঘৃণার চোখে দেখি। আমার বক্তব্য হচ্ছে যে এই নেম প্লেট ভাঙ্গাকে কেন্দ্র করে লিয়াকত হোসেন খোকাকে কেন জানানো হচ্ছে? একজন সংসদ সদস্য, উনি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে এটা প্রমাণ সাপেক্ষে, প্রমাণ দেখে তারপরে বলতে হবে যে সে অভিযুক্ত। লিয়াকত হোসেনকে শুধু অভিযোগ করা হচ্ছে যে এই নির্বাচনটাকে একটু প্রশ্নবিদ্ধ করার জন্য। এই নির্বাচনে লিয়াকত হোসেন খোকার যেহেতু একজন প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীকে ঘায়েল করার জন্য। এটা সম্পূর্ণ রাজনৈতিক। আমি এখান থেকে আপনাদের দাবি করি, তারা যে দাবিগুলি করেছে যে ফৌজদারি মামলা, এটা সেটা, আপনারা যাই জড়িত আপনারা তাদের বার করে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এর সাথে আছি, আমরা এর বিচার চাই। এই নাম ফলক ভাঙ্গার এবং এই আনোয়ার হোসেন জনাব জেলা পরিষদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব, ওনার বিরুদ্ধে, ওনার যে নেম প্লেট ভাঙ্গা হয়েছে এর বিরুদ্ধে আমরা সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই। আচ্ছা, আরেকটি বিষয় আছে যে আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে তো আমরা যতদূর জানি যে আমাদের এমপি সাহেবের সুসম্পর্ক রয়েছে, কিন্তু তিনি কিন্তু প্রথম অভিযোগটা করেছেন আনোয়ার সাহেবই যে তার নেম ফলক ভাঙা হয়েছে, এবং তিনি অভিযোগের দিকটা মূলত এমপি সাহেবের দিকে দিয়েছেন। আপনি সেই বিষয়টাতে বলে তাদের মধ্যে আসলে সম্পর্কের কোনো ফাটল, দূরত্ব তৈরি হয়েছে কিনা? আনোয়ার ভাইয়ের সাথে লিয়াকত হোসেন খোকার কোনো সম্পর্কের ফাটল নেই। শোনার আগে কয়েকশো নাম ফলক আছে আনোয়ার ভাইয়ের নামে, এবং বিগত 4 বছর যাবৎ জেলা পরিষদের চেয়ারম্যান উনি। এই 4 বছর যাবৎ যতগুলি কাজ হয়েছে জেলা পরিষদের সবগুলি কাজই উনি উদ্বোধন করেছেন, উনি নাম ফলক বসিয়েছেন। এবং আমরা কিন্তু কখনো এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি নাই, বা আনোয়ার ভাইয়ের কাছে যে বলি নাই যে আপনি জান কেন আমাদের এমপি আছে, আমরা কিন্তু বলি নাই। যে ওনার কনস্টিটিউশনে যদি উনি উদ্বোধন করতে পারে উনি করবে, এখানে তো আমাদের কোনো হিংসা বা বিদ্বেষ করার কোনো কিছু নাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সোনারগাঁয়ের আওয়ামী লীগের নেতারা
এমপি লিয়াকত হোসেন খোকাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন, জাতীয় পার্টি এটা কিভাবে মোকাবেলা করবে? সোনারগাঁয়ের আওয়ামী লীগের যে নেতারা ওনারে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা কারা? তারা কিন্তু এই লিয়াকত হোসেন খোকার বিরোধী দীর্ঘদিন যাবৎ, এটা নতুন কিছুই না। ওনার বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারাই তো। আর আওয়ামী লীগ এখন যে প্রকৃত আওয়ামী লীগ, এই সোনারগাঁয়ে যেটা আমরা ভ্যালিড কমিটি বলি, এই অ্যাডভোকেট শামসুল ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, তারা তো কালকে ছিল না সেখানে, তারা তো প্রতিবাদ করে নাই। লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, বাংচুরের প্রতিবাদ করছে, সেটা আমরা সবাই করি, সোনারগাঁওবাসী সবাই এর জন্য নিন্দা জানাই। জাতীয় পার্টির পক্ষ থেকে এই নিন্দা মানে এর বাইরে আর কোনো কর্মসূচি থাকবে কিনা? আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদের লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে যে সকল বক্তব্যগুলি বলেছেন, অত্যন্ত কি বলে এটাকে, অত্যন্ত নিন্দনীয় বক্তব্য আসছে কালকে, এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এখানে লিয়াকত হোসেন খোকাকে খয়রাতি বলা হয়েছে। এখানে লিয়াকত হোসেন খোকা কি খয়রাতি? লিয়াকত হোসেন খোকা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এবং লিয়াকত হোসেন খোকা যখন সোনারগাঁয়ে এমপি হন, এখন লিয়াকত হোসেন খোকা যেখানে যান তার পিছনে হাজার হাজার লোক থাকে, যাদের জনপ্রিয়তা আছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন, যারা জনগণের সাথে মিশে যান, তারা খয়রাতি হইতে পারে না। তাকে বলা হয়েছে রোহিঙ্গা। রোহিঙ্গা কেন বলা হয়েছে? যে সে জামপুরের থেকে পৌরসভায় ভোটার হয়েছে। পৌরসভায় ভোটার হয়েছে, ভোটার আমার অধিকার, আমি আমার রাজনৈতিক সংবিধান আছে। আপনারা পারলে আমার বিরুদ্ধে মামলা করে আমার ভোটার বাদ করেন, তারপরে আমাকে বলেন রোহিঙ্গা। আমরা জনগণের জন্য কাজ করি, আমরা মনে করি যে আমরা পৌরবাসী লিয়াকত হোসেন খোকাকে এবং ডালিয়া লিয়াকত পৌরসভার নাগরিক হিসাবে গর্বিত যে তারা আমাদের এখানে আসছে, আমাদের পৌরসভা অনেক কাজ হবে। দর্শক, ছায়াগারা সুনিবিড় সোনারগাঁয়ের ঐতিহ্য, রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্য, আমরাও চাই সোনারগাঁয়ের এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক। আগামী নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের সংঘাতের দিকে রাজনীতিকে নিয়ে না যাক, সেই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইকবাল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং সোনারগাঁওবাসীকে ধন্যবাদ জানাই। আমি একটু ইনফরমেশন দিয়ে যাই একটা উদ্বেগজনক বিষয়, যেটা হচ্ছে এই সাম্প্রতিককালে করোনা পরিস্থিতি। আমাদের সোনারগাঁয়ে কিন্তু করোনা আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সবচেয়ে বেশি উদ্বেগজনক বিষয় হচ্ছে পৌরসভায় নেতারা এসে যে মিটিং করেন, পৌরসভার নেতারা কিন্তু স্বাস্থ্যবিধি মাইনা মিটিং করে না, তাদের মুখে থাকে না, মাস্ক থাকে না, তারা বক্তৃতা দিচ্ছেন। এবং তার ফলে আজকে সোনারগাঁয়ে এই গত এক সপ্তাহের তথ্যটা আমি তুলে ধরি, 20 জন করোনা রোগে আক্রান্ত হয়েছে, এর মধ্যে 12 জনই সোনারগাঁ পৌরসভার। আমরা সকল নেতৃবৃন্দ যারা পৌরসভায় নির্বাচন করবেন, যারা সমাজ সেবা করেন, সকলের কাছে অনুরোধ করব আপনার স্বাস্থ্যবিধি নিজেরা মানবেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ newssonaga24.com-কে। ধন্যবাদ ইকবাল ভাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।